নমস্কার বন্ধুরা, বাংলিশ ম্যাথের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সামনেই রয়েছে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের খুব বিখ্যাত একটা পরীক্ষা, ক্লার্কশিপ এক্সাম। আর তার সঙ্গে তোমাদের ডাব্লিউপি এক্সামটাও কিন্তু হতে চলেছে এই সামনের কয়েক মাসের মধ্যেই। তো দুটো এক্সামে কিন্তু ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তোমরা জানো। বিশেষ করে ক্লার্কশিপে কিন্তু যেখানে 30 নম্বর থাকছে ইংরেজিতে, ডাব্লিউপিতে আমরা পাচ্ছি 10 নম্বর, তাই তো? কিন্তু এই 10 নম্বরটাই খুব ভাইটাল হয়ে দাঁড়াবে, তার কারণ এবারে কিন্তু পরীক্ষা হচ্ছে একটাই, এখানে নো প্রিলি, অনলি মেইন, তাই তো? এরপর থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, এই রকম কমনযোগ্য কোশ্চেন নিয়ে আমরা এক একটা সেট তোমাদের জন্য ডিসকাস করার চেষ্টা করব। কেমন? চলো দেখা যাক কী রয়েছে। চুজ দ্য বেস্ট ওয়ান ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স, তাই তো? তাহলে এখানে আমাদের এক কথায় প্রকাশটা বলতে হবে কি হবে। তো তোমরা নিজের আগে অ্যাটেম্প্ট করবে কোয়েশ্চেনগুলো, এখানে 20টা কোয়েশ্চেন রয়েছে, আর নিজেরা তোমরা দেখো তোমরা কতটা অ্যাটেম্প্ট করতে পারছো 20-র মধ্যে। প্রথম প্রশ্ন কি বলা আছে? এ পারসন হু লাভস ম্যানকাইন্ড। তাহলে একজন ব্যক্তি যে মানুষকে ভালোবাসে তাকে কি বলতে পারি বলো? মিসানথ্রোপ, অ্যানথ্রোপোলজিস্ট, ফিলান্থ্রোপিস্ট না মার্সিনারি? বলো। এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন, তোমরা জানো অবশ্য। আমরা জানি যে ফিল ওয়ার্ডটা যেখানেই পাবে, PHIL, ফিল ওয়ার্ডটা মানে হচ্ছে লাভ বা লাভার। কেমন? যেমন ফিলোলজি হতে পারে, বিবলিও ফাইল হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু প্রেমিক এই অর্থটা আসবে। তাহলে অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, তাই তো? অ্যানথ্রোপোলজি সাবজেক্ট হয়ে একটা মানব বিজ্ঞান। তাহলে মানুষকে যে ভালোবাসা তাকে বলা হচ্ছে আমাদের এই লাভার অফ ম্যানকাইন্ড। এখানে অপশান সি হচ্ছে অ্যান্সারটা। কেমন? আর বাকিগুলো যদি দেখি, এর অপোজিট হচ্ছে এটা মিসানথ্রোপ। মিস ওয়ার্ডটা যেখানে থাকবে অর্থ আসবে ঘৃণা করা, কেমন? বা হেটার। তাহলে হেটার অফ ম্যানকাইন্ড ইজ মিসানথ্রোপ। তাহলে এটা হয়ে গেল। আর এই যে বললাম অ্যানথ্রোপোলজিস্ট, এটা হচ্ছে একটা মানব বিজ্ঞানী, তাই তো? অ্যানথ্রোপ থেকে আসছে অ্যানথ্রোপোলজি, সেখান থেকে অ্যানথ্রোপোলজিস্ট। আর এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে আমাদের অপশন ডি একটা মার্সিনারি। কেমন? অনেক সময় কিন্তু ওয়ান ওয়ার্ডটা দিয়ে দেই, দেখো অনেকটা মানির মতো শোনাচ্ছে, তাই না? মানি, মার্সিনারি মানে কি? মানি মানে যে অর্থের বিনিময়ে কাজ করে তাকে বলা হচ্ছে মার্সিনারি। যেমন অনেক সোলজার দেখবে ভাড়াটে সোলজার থাকে, কেমন? সে যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে পারে, যে বেশি টাকা দেবে তার হয়ে সে লড়াই করবে, সেক্ষেত্রে বলতে পারি মার্সিনারি সোলজার্স। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেয়। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি একটা। চলো এরপর দেখো, দুই কি বলা আছে? ক্যাপেবল অফ বিং ইন্টারপ্রিটেড ইন 2 ওয়েজ। তাহলে যেটা দুভাবে বর্ণনা করা যেতে পারে বা দুভাবে বিশ্লেষণ করা যেতে পারে, এইরকম ব্যাপারকে কি বলা হয় বলো? তাহলে ইন্টারপ্রিটেড করা হয় দুভাবে, কনফিউজিং, আনক্লিয়ার, অ্যাম্বিগুয়াস না অ্যাম্বিভার্ট। দেখো কনফিউজ মানে কনফিউজ হতবুদ্ধি করে যায়, এটা তো আসছে না। কেমন? আনক্লিয়ার মানে অপরিষ্কার, এটাও নয়। এখানে দুভাবে কোনো কিছুকে যদি ইন্টারপ্রেট করা যায়, বিশ্লেষণ করা যায়, সেটাকে আমরা বলতে পারি অ্যাম্বিগুয়াস। কেমন? আমি তোমাদের বলে দিয়েছি আগে যে এমবি মানে হচ্ছে বোথ বা উভয়। কেমন? যেমন আমাদের এমবি ভ্যালেন্ট হয়, আবার অনেক সময় এমবি ডেক্সট্রাস হয়, যারা দুটো হাত সমানভাবে চালায় তাদের কি বলা হয়? বাংলায় সব্যসাচী। আর ইংরেজিতে বলা হয় এমবি ডেক্সট্রাস। কেমন? এইখানে কি হবে? এমবি গুয়াস। লোগাস মানে হচ্ছে স্পিচ বা কথা, তাহলে যে কথা দুটো মিনিং তাকে বলা হচ্ছে এমবিগুয়াস। কেমন? দ্বিভাষী বা অস্পষ্ট। আর এমবিভার্ট মানে হচ্ছে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট, এই দুটোর মিলিত অবস্থাকে বলা হচ্ছে এমবিভার্ট। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি একটা, তাই তো? এমবিগুয়াস। চলো এরপর দেখো, তিনে কি বলা হচ্ছে? ওয়ান হু হ্যাজ নেরো অ্যান্ড প্রেজুডাইজড রিলিজিয়াস ভিউজ। তাহলে একজন ব্যক্তি যার খুবই সংকীর্ণ এবং কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় মতামত রয়েছে। কেমন? মানে কারো ধর্মের প্রতি যদি খুবই ন্যারো মাইন্ডেড হয়, খুবই কম সংকীর্ণ মনের সে যদি হয়, কেমন? যার মাইন্ডটা যদি বেশি বিস্তার না হয়, ব্রড মাইন্ডেড যদি না হয়, সেই ক্ষেত্রে তাকে কি বলতে পারি বলো? রিলিজিয়াস, ফ্যানাটিক, বাইগড না গড ফিয়ারিং, ভগবানকে ভয়। এটা তো আসছে না, হবে না। কেমন? রিলিজিয়াস মানে ধর্মীয়, এটা হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো দেখো ফ্যানাটিক ওয়ার্ডটা আসছে ফ্যান থেকে, FN। আর ফ্যান মানে জানি যে খুবই যে ভক্ত, তাই তো? অনেকে দেখবে হিরোর ফ্যান হয়, তাহলে ফ্যান থেকে আসছে ফ্যানাটিক, মানে যে অন্ধভক্ত, যে কোনো একটা ধর্ম অন্ধভাবে পালন করে বা কোনো একটা আইডিয়ার প্রতি অন্ধভাবে ভক্ত, তাকে বলতে পারি ফ্যানাটিক। আর যার মনটা খুবই সংকীর্ণ, খুবই ছোট্ট মনের মানুষ, তাকে এখানে বলবো বাইগড। কেমন? অপশন সি হচ্ছে উত্তরটা, বাইগড। গড মানে ছাগল টাইপের মনে রাখবে, ছাগলের মনটা অনেক ছোট্ট, এইভাবে মনে রাখতে পারো।
তাহলে বাইগট মানে সংকীর্ণ মনা মানুষ, আর ফেনাটিক কিন্তু যে অন্ধভক্ত। এখানে অপশান সি হচ্ছে উত্তরটা। আচ্ছা 4 দেখো, দ্য অ্যাকশন অফ লুকিং উইদিন অর ইনটু ওয়ানস ওন মাইন্ড। তাহলে বলা হচ্ছে কেউ যদি নিজের ভিতরটা দেখে আর নিজের মনটা বিশ্লেষণ করে, তাই না? দ্য অ্যাকশন অফ লুকিং উইদিন, নিজের ভিতরে কেউ যদি তাকিয়ে দেখে বিচার বিশ্লেষণ করে, অর্থাৎ নিজেই নিজেকে যদি কেউ চিনে, সেইটাকে কি বলতে পারি? অবজারভেশন, এক্সামিনেশন, ইন্ট্রোস্পেকশন না ইন্ট্রোভার্ট? দেখো এক্সামিনেশন পরীক্ষা এটা তো আসছে না, অবজারভেশনে কোনো কিছু লক্ষ্য করা এটাও হবে না। আর ইন্ট্রোভার্ট মানে কী বললাম? ইন্ট্রোভার্ট মানে যে ব্যক্তিটা বাইরে লোকের সাথে মেলামেশা করতে চায় না, যে সবসময় নিজের মধ্যেই ব্যস্ত থাকে, ইন্ট্রোভার্ট। ইন্ট্রো মানে হচ্ছে ভিতরে, তাই তো? এইখানে কি বলা আছে, কেউ যদি নিজের বিচার বুদ্ধি বিশ্লেষণ করে, নিজের মনের মধ্যে কি চলছে মাইন্ডের মধ্যে, এবার যদি বিশ্লেষণ করে, সেইটাকে বলতে পারি ইন্ট্রোস্পেকশন করা। কেমন? ইন্ট্রো মানে হচ্ছে ভিতরে, আর ইন্সপেকশন মানে দেখাশোনা, তাই না? ইন্সপেকশন এখান থেকে বাংলায় বলা হয় অন্তর্দর্শন। অন্তর্দর্শন কেমন? তাহলে কোনো কিছু কাজ ভালো না মন্দ করা হচ্ছে, সেটা কেউ যদি বিচার বিশ্লেষণ করে, তাহলে বলতে পারি যে হি ইজ ডুইং ইন্ট্রোস্পেকশন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এরপর দেখো 5 নম্বর কী বলা হচ্ছে, ওয়ান হু ইজ ডেভেলার ইন আর্টস, সায়েন্স অর লিটারেচার। তাহলে একজন ব্যক্তি যে সাহিত্য, বিজ্ঞান এবং সাহিত্যের ক্ষেত্রে, ওই কলা, বিজ্ঞান এবং সাহিত্যের ক্ষেত্রে ডেভেলার। ডেভেলার মানে হচ্ছে অনভিজ্ঞ পার্সন। কেমন? ডেভলা টাইপের, আমরা বলি না কেবলা বা ডেভলা, মানে যে কিছু জানে না বা জানলেও কম জানে। কেমন? তাহলে অনভিজ্ঞ কোনো পার্সন, অপটু কোনো ব্যক্তি, অপটু, তাকে বলা হয় ডেভেলার। তাহলে কেউ যদি কলা ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে খুবই অপটু হয়, তাকে কী বলা যায় বলো? ডিলেটে, অ্যাস্থেটি, মেস্ট্রো না কনয়সিয়ার? দেখো কনয়সিয়ারটা ইউজ করা হয় যে ব্যক্তিরা খুবই দক্ষ, খুবই এক্সপিরিয়েন্স। কেমন? কোনো একটা বিষয় যদি সে দক্ষ হয়, বিশারদ হয়, সেক্ষেত্রে ইউজ করি কনয়সিয়ার। এইখানে বলা আছে অপটু, মানে এটা কিন্তু হবে না, এটা কিন্তু অপোজিট। এটা তাহলে গেল। মেস্ট্রো মানে কোনো বিষয় যে মাস্টার, প্রভু, এটাও কিন্তু জাস্ট মানে অপোজিট হচ্ছে, এটাও কিন্তু আসছে না। এস্থেটিক মানে যে খুবই নন্দন তত্ত্ব নিয়ে ভালো জানে, তাহলে এটাও নয়। সবগুলো কিন্তু প্রায় সিনোনিম। কেমন? এইখানে আমাদের অ্যান্সার হবে অপশান এরটা। ডিলেটে, ডিলেটাঁটে বা ডিলেটে, এর মানে কি না কোনো বিষয়ে যে অদক্ষ বা অপটু। আরেকটা হয়তো তোমরা শুনে থাকবে এ ম্যাচিওর, আমি এখানে লিখে দিচ্ছি এ ম্যাচিওর, AMATEUR, মানে অপেশাদার ব্যক্তি, যে অতটা জানে না, তাই না? যেমন যদি বলা হয় শ্রেয়া ঘোষাল, সে কিন্তু খুবই একজন বিখ্যাত গায়িকা, তাহলে তিনি কিন্তু কনয়সিয়ার। আর কেউ যদি বাড়িতে টুকটাক গান করে, তাকে বলতে পারি এমেচার, যে হয়তো প্রফেশনাল সিঙ্গার নয় বা ডিলেটে। কেমন? তো এটা কিন্তু অনভিজ্ঞ, এটা কিন্তু হচ্ছে অনভিজ্ঞ, আর এটা হচ্ছে একটা অভিজ্ঞ। চলো এরপর দেখো 6 নম্বরে। এইবারে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো তোমরা হয়তো নিজেরা পারবে। ফিয়ার অফ হেইট, উচ্চতার ভয়। অনেকে দেখবে অনেক উঁচু জায়গা থেকে মানে পড়ে যাওয়ার ভয় বেশি খায়, কোনো গ্লাস ব্রিজ বা কোনো পাহাড় হতে পারে। কেউ যদি ওই উঁচু জায়গার ভয় মনের মধ্যে রাখে, তাহলে সেই ব্যক্তিরা কি বলা হয় বলো? এগোরাফোবিয়া, হাইড্রোফোবিয়া, একরোফোবিয়া না পাইরোফোবিয়া? আর দেখো ফোবিয়া মানে হচ্ছে আতঙ্ক বা ভয়। কেমন? আতঙ্ক বা ভয়। তো পাইরো মানে হচ্ছে আগুন। তোমরা হয়তো পায়ার ওয়ার্ডটা শুনেছো, PYRE। পায়ার মানে হচ্ছে চিতা। কেমন? চিতা মানে চিতাবাঘ নয় কিন্তু, চিতা মানে ওই শ্মশানের চিতা। তাহলে আগুন সম্বন্ধে ভয় হলে হবে পাইরোফোবিয়া, তাহলে এটা হচ্ছে না, এখানে আমাদের উচ্চতার দরকার। আচ্ছা হাইড্রো মানে হচ্ছে জল, তাই না? তাহলে জল আতঙ্ক, জলাতঙ্ক, যেটা কুকুরে কামড়ালো হয়, তাহলে এটা কিন্তু হলো না, তাই না? তো এগোরা তোমাদের বলেছিলাম যে রা মানে গলার আওয়াজ। তাহলে যদি গলার আওয়াজটা অনেক দূর যাচ্ছে এবং দূর দূরান্তে কেউ নয়, একদমই ফাঁকা বা খুবই নিঃশব্দ, এই রকম যদি নিস্তব্ধতার ভয় কারো থাকে, সেইটাকে বলা হবে এগোরাফোবিয়া। কেমন? তোমরা হয়তো একটা ওয়ার্ড শুনেছো ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? মানে খুবই কম জায়গার মধ্যে আবদ্ধ, এরকম যদি কোনো ভয় হয়, তাই না? তাহলে তার অপোজিট হচ্ছে এগোরাফোবিয়া, মানে খুব ফাঁকা জায়গার ভয়, মানে বিস্তীর্ণ এলাকা, দূর দূরান্তে কারো দেখা নেই, সে তখনও কিন্তু ভয় লাগে, সেক্ষেত্রে বলা হবে এগোরাফোবিয়া। কেমন? এইখানে আমাদের অ্যান্সার হচ্ছে অবশ্যই অপশান সি একটা, একরোফোবিয়া। একরোফোবিয়া মানে কি? ওই যে বললাম উচ্চতার ভয়, একরোফোবিয়া। আচ্ছা সাথে দেখো, আচ্ছা তোমরা এখানে তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা নিজের অ্যান্সার দেবে। যে অনেকে দেখবে মাকড়সাকে অনেক ভয় করে, বিশেষ করে মেয়েরা, তাই তো? তাহলে মাকড়সার ভয়কে ইংরেজিতে কী বলা হয় বলো? ইংরেজিতে কী বলা হয় তোমরা কমেন্টে একটু জানিও। এখানে সাথে কী বলা আছে দেখো,
দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ সামথিং, মানে কোনো কিছু যদি একেবারে উচ্চতম জায়গাটা, যেমন আমাদের মাউন্ট এভারেস্ট বলা যেতে পারে, তাহলে ওই উচ্চতম জায়গাটা কী বলা হয় বলো? জেনিথ, হেইট, জিল না রিজ? দেখো হেইট মানে জাস্ট উচ্চতা, একদম উঁচু পর্বত শৃঙ্গটা নয় কিন্তু, তাহলে এটা হবে না। আর জিল মানে হচ্ছে আগ্রহ, তাহলে এটাও আসছে না। আর রিজ মানে হচ্ছে শ্রেণী শৃঙ্খলা, যেমন পর্বত শ্রেণী, এটাও হচ্ছে না। তাহলে হবে কোনটা এখানে? অ্যান্সার অপশান এরটা। খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড কিন্তু জেনিথ। জেনিথ মানে কি? টপ অফ সামথিং, পিন পয়েন্টটা, পিন পয়েন্ট বা পিক পয়েন্ট বলতে পারো, একেবারে টপটা, কেমন টপ, যেটাকে আমরা সময় একনি বলি, একমি, ACMI, একমি মানে কিন্তু কোনো কিছু চূড়া। আর এর অপোজিট হচ্ছে আমাদের জেনিথের একটা খুব অপোজিট পরীক্ষাতে দেই, সেটা হচ্ছে আমাদের নদীর, NADIR। নদীর মানে কি? একেবারে তলা অংশটা, সর্বনিম্ন অংশটা নদীর, আর সর্বোচ্চ অংশ হচ্ছে জেনিথ। কেমন? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা আরেকটা দেখো, রিলিজ অফ এ প্রিজনার ফ্রম জেল অন সার্টেন টার্ম অ্যান্ড কন্ডিশন। তাহলে কেউ যদি কোনো প্রিজনার, কোনো অপরাধী বা কোনো আসামি যদি জেল থেকে মুক্তি পায়, জেল থেকে রিলিজ পায়, কিছু টার্মস এবং কন্ডিশনের বিনিময়ে, কোনো শর্তের বিনিময়ে কাউকে যদি মুক্তি দেওয়া হয়, তাহলে সে রিলিজটা কী বলা যায় বলো? প্যারল, পারলে, প্যাডন না একুইটাল? দেখো একুইটাল মানে একেবারে রেহাই পেয়ে যাওয়া, কেমন? কাউকে যদি বেকসুর খালাস করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইউজ করি একুইটালটা। বেকসুর খালাস বা রেহাই করে দেওয়া, এটা হবে না, এটা কিন্তু জাস্ট টেম্পোরারি রিলিজ পাচ্ছে কোনো শর্তের বিনিময়ে। আর প্যাডন মানে একেবারে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, এটাও আসছে না, তাই না? আচ্ছা পারলে মানে কি? কথাবার্তা বলা, এখান থেকে আসছে পার্লার। পার্লার মানে বৈঠকখানা, যেখানে সবাই মিলে কথোপকথন করে, তাই না? পারলে মানে কথাবার্তা, পার্লারে কথাবার্তা হয়। এখন তো বিউটি পার্লার হয়ে গেছে। আর প্যারোল ওয়ার্ডটা আমাদের এখানে অ্যান্সার হবে। প্যারোল মানে কি? ওই সাময়িক মুক্তি, শর্তের বিনিময়ে সাময়িক যদি মুক্তি দেওয়া হয়, সেক্ষেত্রে বলা হয় প্যারোল। আমাদের অনেক সময় তো নিউজে আসে না যে প্যারোলে ছাড়া পেলো, প্যারোলে মুক্তি পেলো। এই স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশান। তাহলে এমন একটা বক্তৃতা যেটা ডেলিভার করা হচ্ছে আগের কোনো প্রস্তুতি ছাড়াই, কেমন? তাহলে পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে যদি কোনো ভাষণ দিতে বলা হয়, তা ওই হঠাৎ করে ভাষণটা কী বলা হয় বলো? সলিলোকি, এক্সটেম্পোর, রেটোরিক না এক্সপ্রেশন? এক্সপ্রেশন মানে জাস্ট একটা বহিঃপ্রকাশ, কোনো কিছু প্রকাশ করা, এটা তো আসছে না, তাই না? এখানে হঠাৎ করে যদি কাউকে স্টেজে উঠিয়ে বলা হয় যে তুমি একটা ভাষণ দাও, তাহলে সেইটা কী বলা হয় বলো? রেটোরিক মানে অলঙ্কার, এটাও কিন্তু হবে না। আর সলিলোকি মানে হচ্ছে স্বগতোক্তি। স্বগতোক্তি মানে কি? স্বগতোক্তি। স্বগতোক্তি মানে কি? যখন কোনো অ্যাক্টার বা কোনো অভিনেতা স্টেজে একা একা দর্শকদের সাথে কথা বলে, কেমন? একা একা, তার সামনে কিন্তু অন্য কেউ নেই, জাস্ট দর্শকদের মনের ভাবটা নিজের প্রকাশ করে দিচ্ছে, সেইটাকে বলা হবে সলিলোকি, স্বগত উক্তি, নিজের থেকে যে উক্তিটা বলা হয়, কেমন? এইখানে আমাদের অ্যান্সার হবে এক্সটেম্পোর। কী বলা হবে? এক্সটেম্পোর মানে কি? ওই হঠাৎ করে যে স্পিচটা ডেলিভার করা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে এক্সটেম্পোর। এর আরেকটা ওয়ার্ড আছে ইমপ্রম্পটু, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ইমপ্রম্পটু, কেমন? এটাও কিন্তু ওই উইদাউট প্রিপারেশানে যখন কোনো কিছু বলা হয়, এটা হচ্ছে ইমপ্রম্পটু বা এক্সটেম্পোর। আচ্ছা 10 দেখো, স্টাডি অফ হিভেনলি বডিজ। হিভেনলি মানে কি? স্বর্গীয় না, হিভেনলি মানে হচ্ছে তোমার ওই মহাজাগতিক বলতে পারে, কেমন? তাহলে মহাজাগতিক যে বডিগুলো রয়েছে, যেমন গ্রহ, নক্ষত্র, তারা, উল্কাপিণ্ডীয়, এইসব নিয়ে যে স্টাডি করা হয়, সেইটা কি বলা হয় বলো? অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, স্টার গেজিং না অ্যাস্ট্রোফিজিক্স? স্টার গেজিং মানে জাস্ট তারা দেখা, স্টার মানে তারা, গেজিং মানে দেখা, তাকিয়ে থাকা, তারা দেখাটা হচ্ছে না। অ্যাস্ট্রো মানে হচ্ছে তোমার ওই আকাশ সম্বন্ধীয়, আর ফিজিক্স মানে বিজ্ঞান, তাই না? এখানে হচ্ছে পদার্থবিজ্ঞান, এটাও হচ্ছে না। আর রইল তাহলে অপশন এ না হয় বি, তো বলো কোনটা হয়? দেখো যদি মহাজাগতিক বস্তু নিয়ে পড়াশোনা বা অধ্যয়ন বোঝায়, কেমন? মহাজাগতিক বস্তু নিয়ে যদি অধ্যয়ন বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব এখানে অ্যাস্ট্রোনমি। কি বললাম? অ্যাস্ট্রোনমি। আর যদি ওই মহাজাগতিক বস্তুগুলো আমাদের মানব শরীরের উপরে কী প্রভাব ফেলছে, সেইটা নিয়ে যদি স্টাডি করা হয়, সেইটাকে বলা হবে অ্যাস্ট্রোলজি। বোঝা গেল? যেমন ধরো মঙ্গল, আমরা অনেক সময় বলে না যে তার মাথায় মঙ্গল ভর চেপেছে, তার মঙ্গলের ফাঁড়া রয়েছে, তাহলে ওইটাকে বলা হবে অ্যাস্ট্রোলজি, কেমন? আর কেউ মঙ্গল গ্রহ নিয়ে স্টাডি করছে, সেক্ষেত্রে বলা হবে অ্যাস্ট্রোনমি। আশা করি তফাৎটা বুঝতে পেরেছো। আচ্ছা এরপর দেখো 11 নম্বরে খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, মার্ডার অফ ব্রাদার। বলো ব্রাদারকে যদি মার্ডার করা হয়, ভাতৃহত্যা যেটাকে বাংলায় বলা হয়, সেটাকে ইংরেজিতে কী বলা হয় বলো? পেট্রিসাইড, ফ্রেট্রিসাইড, হোমিসাইড না পেরিসাইড? দেখো যারা পেট্রিসাইড ভাবছো তারা কিন্তু ভুল,
কেমন? পেট্রি মানে হচ্ছে পিতৃ, পেট্রি মানে হচ্ছে পিতৃ, পিতৃ মানে বাবা, কেমন? তাহলে বাবাকে হত্যা করা হলে হবে কিন্তু পেট্রিসাইড। আর এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রেট্রিসাইড, কেমন? অপশান বি, এটা হচ্ছে ভ্রাতৃহত্যা, ফ্রেট্রিসাইড। এখান থেকে আসে ফ্রেটার্নিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, তাই না? বাকিগুলো দেখো, হোমিসাইড, হোমি মানে হচ্ছে মানুষ, তাই না? তারা মানুষকে হত্যা করা হলে হবে হোমিসাইড। আর পেরিসাইডটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ওয়ার্ডটা আসে প্যারেন্ট থেকে, যদি বাবা মা দুজনকে হত্যা করা হয় সেক্ষেত্রে হবে পেরিসাইড। এখানে তো শুধু বাবা হলো, আর মাকে হত্যা হলে হবে মেট্রিসাইড, তাই না? তাহলে পেট্রিসাইড পিতৃহত্যা, মেট্রিসাইড মাতৃহত্যা, আর পিতৃমাতৃ দুটোই হলে হবে পেরিসাইড। আর হোমিসাইড মানে এখানে নরহত্যা। আর তোমরা একটা আমাকে অ্যান্সার দাও, যদি নির্দিষ্ট কোনো জাতিকে হত্যা করে শেষ করে দেওয়া হয়, যেমন হিটলার ইহুদিদেরকে শেষ করেছিল, তাই না? তাহলে ওই জাতি হত্যা হলো, সেটাকে ইংরেজিতে কী বলো? বলো। 12 নম্বর কী বলা আছে? ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ অ্যান্ড মিস্টেকেন এনথুজিয়াজম অ্যাবাউট হিজ রিলিজিয়ান। তাহলে একজন ব্যক্তি যে অতিরিক্ত আগ্রহের সঙ্গে একটা ধর্ম পালন করে এবং যার আগ্রহটা কিন্তু মিস্টেকেনে হতে পারে, মানে ভুল পথে, কেমন? তাহলে কেউ যদি অন্ধের মতো কোনো ধর্মকে ফলো করে এবং সেটা কিন্তু সঠিক পথে না হতে পারে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কি বলা হবে? বলো। ফ্যাটালিস্ট, লুনেটিক, ফ্যানাটিক না স্টোইক? দেখো, আমি একটু আগে তোমাদের আলোচনা করলাম যে যদি কোনো ব্যক্তির মনটা সংকীর্ণ মনে হয় তাকে বলা হবে বাইগট, সংকীর্ণ মনা অর্থে ইউজ করা হয় বাইগট। আর যদি কোনো ব্যক্তি অন্ধভক্ত হয়, অন্ধভক্ত মানে কোনো ধর্মকে যদি ফলো করে তাহলে অন্ধভাবে, সে অমানবিক হোক চাই যা হোক, সেই ক্ষেত্রে বলা হবে ফ্যানাটিক, কেমন? ওখানে অপশান সি হচ্ছে অ্যান্সারটা, ফ্যানাটিক। ওই যে বললাম ধর্মান্ধ ব্যক্তি বা ওই অন্ধভক্ত। আর বাকিগুলো ইম্পর্টেন্ট। লুনেটিক মানে হচ্ছে পাগলামি, পাগলামি হচ্ছে লুনেটিক। ফ্যাটালিস্ট মানে হচ্ছে ফেট থেকে আসে, ফেট মানে হচ্ছে ভাগ্য, তাহলে অদৃষ্টবাদে যে বিশ্বাসী তাকে বলা হচ্ছে ফ্যাটালিস্ট। আর স্টোইকটা খুব ইম্পর্ট্যান্ট। স্টোইক মানে কি না, যে ব্যক্তি সুখে এবং দুঃখে কোনো ইম্প্যাক্ট পড়ে না, সুখেও যে নর্মাল থাকে আবার দুঃখেও নর্মাল থাকে, তাকে বলা হচ্ছে স্টোইক। নাম্বার 13 কি আছে দেখো, ওয়ান হু ইজ এ সিটিজেন নট অফ এ কান্ট্রি বাট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে একজন ব্যক্তি যে নির্দিষ্ট কোনো দেশের সিটিজেন নয়, কোনো নির্দিষ্ট দেশের নাগরিক নয়, যে হচ্ছে সারা বিশ্বের নাগরিক, আমরা বাংলায় বলি বিশ্ব নাগরিক, তাই না? তাহলে বিশ্ব নাগরিক অর্থে আমরা কোন ইংরেজি ওয়ার্ডটা ইউজ করতে পারি? বলো। বোহেমিয়ান, কসমোপলিটান, ফিলান্থ্রপিস্ট না ইন্টারন্যাশনালিস্ট? দেখো, ফিলান্থ্রপিস্ট মানে আমরা জানলাম যে এটা হচ্ছে মানব হিতৈষী, তাই না, যে মানুষের উপকার করে, এটা তো হবে না। আচ্ছা, ইন্টারন্যাশনালিস্ট মানে আন্তর্জাতিক, যে বিভিন্ন দেশের বাইরে, এটা কিন্তু ঠিক আসছে না। বোহেমিয়ান মানে কি, যে ব্যক্তিটা একেবারে বয়ে গেছে, মানে যার কোনো নির্দিষ্ট রেগুলার জীবনযাপন যে করে না, তাকে বলা হচ্ছে বোহেমিয়ান। এইখানে আমাদের অ্যান্সার হবে অপশান বিয়েরটা, কেমন? কসমোপলিটান মানে কি, বিশ্ব নাগরিক। কসমোস মানে হচ্ছে বিশ্ব, আর পলিটান মানে এখানে বুঝতে পারছো নাগরিক, তার কসমোপলিটান। চলো এরপর দেখো নাম্বার 14 কি বলা হচ্ছে, অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথার ফর ডিসগাইজ। তার একটা কাল্পনিক নাম যেটা একজন অথার বা একজন লেখক নিয়েছে কি জন্য না, ছদ্মবেশের জন্য। দেখবে অনেকেই অনেক লেখালেখি করে কিন্তু তারা নিজের পরিচয় প্রকাশ করতে চায় না, তারা তখন ছদ্মনামে প্রকাশ করে, তাই তো? তাহলে ছদ্মনামটা আমরা ইংরেজিতে কী বলতে পারি? বলো। ফেসিমাইল, সারনেম, এলিয়াস না সিডোনিম? সারনেম মানে হচ্ছে একটা জাতি, তাই না, আমাদের নামের পরে যেটা থাকে এটা হবে না। ফেসিমাইল মানে ওই জেরক্স বা যেটা আমরা বলি ফ্যাক্স, যেটা ইমেল ফ্যাক্স বলা হয়, এটা হচ্ছে ফেসিমাইল, এটাও নয়। এলিয়াস মানে হচ্ছে উপনাম, মানে যার একটা অন্য নাম থাকে, তাই না? এইখানে আমাদের অ্যান্সার হবে অপশান, ঠিকই ধরেছ, অপশান ডি একটা, কেমন? সিডোনিম মানে কি, ছদ্মনাম, মানে যার আসল নামের পেছনে একটা অন্য নাম লুকিয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো নাম্বার 15 কি বলা হচ্ছে, অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন এ স্মল কনফাইন্ড প্লেস। তাহলে একটা আতঙ্ক, একটা চরম ভয়, কিসের ভয় না, একটা ছোট্ট আবদ্ধ জায়গাতে থাকার ভয়। ওই যে বললাম একটু আগেটাতে, কী হবে অ্যান্সারটা? বলো। ক্লস্ট্রোফোবিয়া। ওই যে বললাম না যে আবদ্ধ পরিবেশে থাকতে ভয় পাই, এর অপোজিটটা ছিল এগোরাফোবিয়া, কেমন? ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে আবদ্ধ জায়গায় থাকার ভয়, আর অপোজিট ছিল এগোরাফোবিয়া, মানে ফাঁকা জায়গাতে থাকার ভয়, এগোরাফোবিয়া। চলো আচ্ছা, বাকিগুলো তো আমি বললাম। হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জলাতঙ্ক। প্রোজেরিয়া, প্রোজেরিয়া মানে প্রি এজেরিয়া, প্রি মানে আগেই যার বয়স হয়ে আসছে, কেমন? অনেকে থাকে না যে কম বয়সে চুল পেকে যায়, তোমার গালে টন পড়ে যায়, তো সেক্ষেত্রে বলতে পারে প্রোজেরিয়া মানে আগেই বয়স্ক হয়ে যাওয়া, কেমন? আগেই বয়স্ক হয়ে যাওয়া।
প্যারাফার্নালিয়া মানে হচ্ছে নানান ধরনের জিনিসপত্র যেটা প্রয়োজন লাগে কোনো কিছু কাজ করতে, কেমন, সেক্ষেত্রে বলা হয় প্যারাফার্নালিয়া। হয়তো কেউ হয়তো কোনো কিছু মেশিনারি জিনিস নিয়ে হয়তো কিছু সারাই করেছে, তাহলে তার যে জিনিসপত্র থাকে সেটাকে বলতে পারে প্যারাফার্নালিয়া, নানান ধরনের জিনিসপত্র। আচ্ছা 16তে দেখো, অ্যান ইনস্ক্রিপশন অন টম। টম মানে বুঝতে পারছো আমাদের যে সমাধি থাকে, তাহলে সমাধির ওপরে যে খোদাই করা লেখা থাকে তাকে কি বলা হয় বলো? দেখবে অনেকে লেখা থাকে যে জন্ম, মৃত্যু, কোথায় বাড়ি, কোথায় মৃত্যুবরণ করেছে ইত্যাদি। তাহলে ওই যে ডিটেলস লেখা থাকে ওই টমের কাছে, সমাধির কাছে, ওই লেখাটা কি বলা হয় বলো? এপিট্যাপ, ক্রিপ্ট, অবিচুয়ারি না লেগাসি? এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। অ্যান্সার হবে এখানে অপশান এরটা, কেমন, এপিট্যাপ। বাকিগুলো দেখো, লেগাসি মানে বুঝতে পারছো উত্তরাধিকার, তাই না? লেগাসি সূত্রে অনেকে জমি পায়। অবিচুয়ারি মানে হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ দেখবে অনেক সময় পত্রিকাতে দিয়ে থাকে, কেমন, বিবাহবার্ষিকী বা কারো শোক সংবাদ, কারো মৃত্যুবার্ষিকী, তাহলে ওইটাকে বলা হচ্ছে অবিচুয়ারি। আর ক্রিপ্ট মানে হচ্ছে ওই সমাধি, কেমন। নাম্বার 17তে দেখো, অ্যালাওয়েন্স ডিউ টু এ ওয়াইফ ফ্রম হার হাজব্যান্ড অন সেপারেশন। তাহলে কোনো হাজব্যান্ডের কাছ থেকে বিচ্ছেদের পরে যে ভাতাটা বা যে টাকাটা ওয়াইফটাকে দেওয়া হয় সেইটাকে কি বলা হয় বলো? তো আমরা জানি বাংলায় এটাকে বলা হয় খরপোশ, তাই না? যখন কোনো হাজব্যান্ডের কাছ থেকে ওয়াইফের যখন বিচ্ছেদ হয়ে যায় তো ওয়াইফকে কিছু টাকা লাগে, সেটাকে বলা হচ্ছে খরপোশ। আর ইংরেজিতে ওটাকে বলা হয় এলিমনি, কেমন। অপশান কোথায় গেল? ডি হচ্ছে সঠিক উত্তরটা, এলিমনি ইজ দ্য রাইট অ্যান্সার। এলিমনি আমি তোমাদের বলেছিলাম, এলি মানে হচ্ছে এলি মানে এলো, তাই না? যে টাকাটা এলো কোত্থেকে আসছে? মেনি মানে হচ্ছে মানি, মনি মানে হচ্ছে মানি। তাহলে এলি মানে এলো, যে টাকাটা এলো কার কাছ থেকে এলো? স্বামীর কাছ থেকে যে টাকাটা এলো ওটা হচ্ছে এলিমনি, কেমন। বাকি অপশান কী আছে দেখো, পেট্রিমনি। তো এর অপোজিটটা হচ্ছে মেট্রিমনি। আমরা হয়তো সবাই শুনেছি মেট্রিমোনিয়াল ওয়েবসাইট, তাই না? মেট্রিমনি মানে হচ্ছে বিবাহ বা বৈবাহিক, মেট্রিমনি। আর পেট্রিমনি মানে কি ওই বাবার দিক থেকে আসবে, তাই না? তাহলে পিতৃসূত্রে কোনো কিছু পাওয়া হচ্ছে বা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ইউজ করি পেট্রিমনি। অ্যান্টিমনি বললাম তোমাদের, অ্যান্টিমনি, আর্সেনিক, এটা আমরা বিজ্ঞানে পড়েছি। আর পার্সিমনি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কেমন। পার্সিমনি মানে যে পার্স, এটা তোমরা এইভাবে মনে রাখবে, পার্স থেকে, কেমন। তাহলে পার্স থেকে যে মানি বেরোতে চায় না, পার্স থেকে যে মানি বের করতে চায় না তাকে বলা হচ্ছে পার্সিমনি, মানে যে খুবই কঞ্জুস টাইপের পার্সন, যে টাকা খরচ করতে চায় না, পার্স থেকে যে মানি বের করতে চায় না। আচ্ছা নাম্বার 18 দেখো কি বলা হচ্ছে, এ ফিক্সড টেরিটরি ইন হুইচ অথরিটি ক্যান বি এক্সারসাইজড, কেমন। তাহলে একটা নির্দিষ্ট ফিক্সড জায়গা যেখানে কর্তৃত্বটা স্থাপন করা যেতে পারে, কেমন। তাহলে একটা নির্দিষ্ট কর্তৃত্ব স্থাপনযুক্ত জায়গাটা কি বলা হয় বলো? মানে যে এরিয়ার মধ্যে তার সমস্ত আদেশ, অনুরোধ সব কিছু চলে, কেমন। তাহলে ওই নির্দিষ্ট এরিয়াটা কি বলা হয় বলো? জুরিডিকশন, জুডিশিয়ারি, জুরিপ্রুডেন্স না জুরিস্টিক? এটা আমরা সবাই জানি, যারা কোর্টের যেন এক একটা এরিয়া থাকে, তাই না? তাহলে কোর্টের ওই নির্দিষ্ট এলাকাটাকে বলা হচ্ছে জুরিডিকশন, মানে ওর আওতায় ওই কেসগুলো ওই কোর্টটা কিন্তু হ্যান্ডেল করবে, তাই না? ওটাকে বলা হচ্ছে জুরিডিকশন বা এরিয়া। আচ্ছা জুডিশিয়ারি মানে বিচারদণ্ড। জুরি আর জুরি ওয়ার্ডটা যেখানে থাকবে অর্থ আসবে বিচার, কেমন। তাহলে জুরিপ্রুডেন্স মানেও কিন্তু বিচার সংক্রান্ত হবে, জুরিস্টিক মানেও কিন্তু বিচার সংক্রান্ত বোঝাবে, কেমন। আচ্ছা নাম্বার 19 দেখো কী বলা হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যদিও খুবই ইজি লেভেলের। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। তাহলে একজন ব্যক্তি যে মানুষ মাংস খায় তাকে কী বলা হয় বলো? নন ভেজিটেরিয়ান, ক্যানিবাল না ম্যান ইটার? ভেজিটেরিয়ান মানে শাকাহারী, তাই না? এটা কিন্তু অশাকাহারী নয়। আর ম্যান ইটার মানে যে মানুষ খায়, মানে মানুষেই হতে হবে এমন কোনো মানে নেই, কেমন। তাহলে মানুষ খেকো কোনো কিছু মাছও হতে পারে, কোনো কিছু কুমির হতে পারে, কেমন। তাহলে মানুষে যদি মানুষ খায় সেক্ষেত্রে বলা হবে ক্যানিবাল, কেমন। তাহলে একজন পার্সন, এই যে বলা হচ্ছে একজন ব্যক্তি যে মানুষের মাংস খায়, তাহলে ব্যক্তি হলে হবে কিন্তু ক্যানিবাল। অপশান বাংলায় বলা হয় নরভোজী। আর লাস্ট কোয়েশ্চেন দেখো 20 কী বলা হচ্ছে, দ্য প্র্যাকটিস অফ এ ওমেন হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড এট এ টাইম। তাহলে এমন একটা প্রথা বা এমন একটি প্র্যাকটিস যেখানে একটা ওমেনে একের বেশি হাজব্যান্ড রাখে, তাই না? মানে বেসিক্যালি বলতে চাইছে একের বেশি যার হাজব্যান্ড থাকে তাকে কি বলা হয় বলো? পলিগেমি, পলিফনি, পলিএন্ট্রি না পলিজিনি? দেখো পলি মানে হচ্ছে অনেক বা বহু, তাই না? আমরা পলিগন শুনেছি, তাই না? পলিগন। তাহলে পলিগেমি মানে হচ্ছে বিবাহ, গেমি ওয়ার্ডটা মানে হচ্ছে বিবাহ, আর পলি মানে কি বললাম? অনেক, তাই না? তাহলে যদি অনেক বিবাহ করে কেউ সেক্ষেত্রে ইউজ হবে পলিগেমি। মানে বিশেষ করে যদি কোনো হাজব্যান্ডের একের বেশি ওয়াইফ থাকে, কি বললাম? একের বেশি যদি ওয়াইফ থাকে
সেই ক্ষেত্রে ইউজ করব আমরা পলিগ্যামি ওয়ার্ডটা, কেমন? আর যদি কোনো ওয়াইফের একের বেশি হাজব্যান্ড থাকে সেই ক্ষেত্রে ইউজ করবো আমরা এখানে এই পলি এন্ট্রি। কোনটা? অপশান সি এরটা, এখানে অ্যান্সার হবে অপশান সি। এখানে জানতে চাইছে যে একের বেশি যদি হাজব্যান্ড থাকে তাহলে কি বলা হবে, তাহলে সেক্ষেত্রে হবে পলি এন্ট্রি। এন্ট্রি মানে হচ্ছে পুরুষ, কেমন? অ্যান্ড্রোজনাস এন্ট্রি, এন্ট্রি মানে পুরুষ, আর গেমি মানে বিবাহ, ওই যে বললাম। আর পলিফনি, ফনি মানে হচ্ছে সাউন্ড, তাই না? তাহলে একের বেশি সাউন্ড দিয়ে যে শব্দ তৈরি করা হয় পলিফনি। আর যিনি মানে হচ্ছে মহিলা, কেমন? তাহলে একের বেশি যার মহিলা সেক্ষেত্রে কিন্তু পলিজিনি হয়, এখানে অ্যান্সার হবে পলি এন্ট্রিটা। আর আমাদের এই ক্লাসগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর কি কি ধরনের ক্লাস করালে তোমাদের উপকার হবে বা কোনগুলো আমরা বেশি ফোকাস করব সেটা আমাদের কিন্তু একটু জানিয়ে দিও। আর পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা একটু ক্লিক করে দাও, কেমন? আর তোমরা যদি পিডিএফটা পেতে চাও উত্তর সমেত তাহলে টেলিগ্রামে যাও, দিয়ে সার্চ করবে বাংলিশ ম্যাথ, কেমন? বাংলিশ ম্যাথ সার্চ করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা চলে আসবে, ওখানে তোমরা জয়েন হয়ে কিন্তু এই পিডিএফটা ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।